হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে রয়েছে একটি ঘটনা এবং আমি যখন ঘটনাটি পড়ছিলাম আমার কিন্তু বেশ ভয় লাগছিল। আশা করব আজকের ঘটনাটি তোমাদের বেশ ভয় লাগবে। এবং বলে রাখি, তোমরাও যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। এবং আজকে যেহেতু আমার জন্মদিন, তাই আমি ভাবলাম যে তোমাদের জন্য একটা এপিসোড নিয়ে আসি। তাই আজকে যে ঘটনাটি আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছে এবং আমি যখন ঘটনাটি পড়ছিলাম আমার কিন্তু বেশ ভয় লাগছিল। আশা করি তোমাদেরও বেশ ভয় লাগবে। আজকে যে ঘটনাটি আছে, যেইভাবে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছে, আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। হ্যালো দাদা, আমি শেখ সাহিল বলছি, পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে। আমি মাত্র 6 দিন আগে গল্প কথা সম্পর্কে জানতে পারি। চ্যানেলের ঘটনাগুলি খুবই ভালো লাগলো, তাই আমার শোনা একটি সত্যি ঘটনা তোমায় জানাতে চাই। ঘটনাটি আমি শুনি আমার দূর সম্পর্কের দাদার কাছ থেকে। ঘটনায় আসলাম। ঘটনাটি পরিবর্তন করলাম কিছু নাম। ঘটনাটি শুরু করছি। সালটা 2003। আমি ক্লাস 10-এ পড়তাম। আমি স্কুলের হোস্টেলে আমার খুব প্রাণের বন্ধু নীলুর সঙ্গে একই সঙ্গে থাকতাম। নীলু আর আমি ছিলাম ছোটবেলার বন্ধু। সেই ক্লাসে 1 থেকে তার সাথে আমার পরিচয়। লোকে আমাদের একই মায়ের সন্তান বলে মনে করত। নীলু খেলাধুলায় খুবই ভালো ছিল। জেলা সদর প্রতিযোগিতায় অংশ নিতে চায় একটি বহু দূরের গ্রামে। সেই গ্রামের একটি পুরাতন বিদ্যালয়ের একটি রুম দেওয়া হয়। যথারীতি তারা সেই রুমে থাকতে শুরু করে। প্রথম দিন কোনো সমস্যা না হলেও দ্বিতীয় দিন বিকেলে প্রতিযোগিতা শেষ করে ফিরতে স্যার ও নীলুর সন্ধে হয়ে যায়। সেদিন বিকেল থেকেই সে অঞ্চলে বিদ্যুৎ ছিল না। সন্ধ্যায় বিদ্যালয়ে ফিরে নীলু স্কুলের পেছনের টিউবওয়েলে হাত পা ধুতে যায়। স্যার তখন রুমে মোমবাতি জ্বালিয়ে মেঝেতে বসে আছেন। হঠাৎ বাইরে থেকে নীলু চিৎকার করতে করতে রুমে ঢুকে আসে। তাকে দেখে মনে হয় সে খুব ভয় পেয়েছে। ঘরে ঢুকে নীলু হাঁপাতে থাকে। স্যার তাকে বলে, কি হয়েছে তোর? তুই কিছু ভয় পেয়েছিস নাকি? নীলু কিছু না বলে চুপ করে থাকে। স্যারও তাকে আর কিছু না বলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাতে কিছু ভারী বস্তু পড়ার শব্দে স্যারের ঘুম ভেঙে যায়। পাশ ফিরে স্যার দেখেন পাশে নীলু নেই। স্যার ধরপড় করে বিছানা থেকে উঠে বাইরে বেরিয়ে আসে। স্কুলের পেছনে কলের তলায় গিয়ে দেখে সেখানে নীলু জ্ঞান হারিয়ে পড়েছিল। স্যার তাকে তুলে নিয়ে রুমের ভেতরে নিয়ে যায়। তারপর তার মুখে জল দেন। নীলুর জ্ঞান ফিরলে স্যার তাকে জিজ্ঞাসা করলেন, রাতে কলে কি করতে গেছিলি? স্যার লক্ষ্য করেন নীলুর গলায় দুটি দাঁতের দাগ বসে আছে। সেখানে ছোট দুটো গর্ত হয়ে সেখান থেকে হালকা হালকা রক্ত বের হচ্ছে। নীলু বলল, তেমন কিছু না, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়ার সময় কলের তলায় পা হড়কে পড়ে যাই। স্যার বললেন, গলায় ওঠা কিসের দাগ? নীলু আর কিছু বলল না। পরের দিন সকাল থেকে নীলুর খুব জ্বর আসে, তাই স্যার তাকে নিয়ে হোস্টেলে ফিরে আসে। আমি দেখলাম নীলু দুদিনে কেমন জানি পাতলা ও দুর্বল হয়ে গেছে। কিছুদিন এভাবে চলার পর আমি একটা ব্যাপার খেয়াল করলাম। সারাদিন নীলু আমার সাথে সাথে থাকলেও রাতে নীলু আমার পাশে আসতো না। দিন দিন নীলুর শরীর খারাপ হতে থাকে। হোস্টেলে কয়েকদিন ধরে খাবারের উৎকৃষ্ট অংশ ডাস্টবিন থেকে উধাও হয়ে যেতে থাকে। সবাই মনে করে এটি কোনো বিড়ালের কাজ। কিছুদিন ধরে আমার রুমেও কিছু পরিবর্তন ঘটতে থাকে। যেমন রুমে প্রবেশের সাথে সাথে আমার নাকে একটি মিষ্টি আতরের গন্ধ আসত, কিন্তু হোস্টেলে আতর এলাও ছিল না। রাতে ঘুমানোর সময় মনে হতো নীলু যেন পাশের বিছানায় নেই। রাতে
জানালার পাশ থেকে নুপুরের শব্দ আসত। একদিন রাতে ঘুমাতে গেলাম, পাশ ফিরে দেখি নীলু তার বিছানায় নেই। প্রথমে ভাবি নীলু টয়লেট করতে গেছে, কিন্তু সামনে তাকিয়ে দেখি আমাদের রুমের দরজা ভেতর থেকে বন্ধ করা। বিছানা ছেড়ে উঠে রুমে লাইট জ্বালিয়ে নীলুকে রুমে দেখতে না পেয়ে আমি হতবাক হয়ে যাই। আমার মনে হয় নীলুর বিছানার নিচ থেকে কিছু চিবানোর শব্দ শুনতে পাই। আমি বিছানার নিচে তাকাই, আর তখন আমার বুকের রক্ত ঠান্ডা হয়ে যায়। আমি দেখি নীলু দুপুরে রান্না করা মাংসের হাড় খাচ্ছে। হাড় চেবাতে চেবাতে নীলু আমার দিকে তাকায়। আমি দেখি নীলু বিড়ালের মতো হামাগুড়ি দিয়ে খাটের নিচ থেকে বেরিয়ে আসতে থাকে। তার চোখ লাল, গলা থেকে জিভটা বুক পর্যন্ত ঝুলে আছে। আমি সেই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যাই। সকালে জ্ঞান ফিরলে আমি নিজেকে বারান্দায় আবিষ্কার করি। আমি কাউকে কিছু না বলে রুমে ফিরে এসে দেখি নীলু নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সে পুরো স্বাভাবিক। আমি ভয়ে ভয়ে খাটের নিচে তাকাই, কিন্তু সেখানে কোনো হাড়গোড় ছিল না। আমি রাতের ঘটনাকে মনের ভুল ভেবে উড়িয়ে দিই। সেদিন বিকালে ক্রিকেট খেলে সন্ধ্যায় হোস্টেলে ফিরি। আমি হোস্টেলের দোতলার সিঁড়ি বেয়ে উঠতে থাকি। হঠাৎই সিঁড়ির বাতি বন্ধ হয়ে আবার চলে ওঠে। সিঁড়ির বাঁক ফেরানোর সময় নিচের দিকে তাকাতেই আমার মনে হয় কোনো ছায়া মূর্তি সেখানে দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবি কোনো বন্ধু হবে, কিন্তু আমার মনে হলো ছায়ার দুপাশে লম্বা চুল বাতাসে দুলছে। কিছুক্ষণ এইভাবে তাকিয়ে থাকার পর একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে, সায়ন ওখানে দাঁড়িয়ে আছিস কেন? সামনের দিকে তাকিয়ে দেখি আকাশ দাঁড়িয়ে আছে। আমি বললাম, কিছু না, এমনি আর কি। নিচের দিকে তাকিয়ে দেখি ছায়ামূর্তি সেখানে নেই। আমি রুমে ফিরে আসি। নীলু খাটে বসে গল্পের বই পড়ছে। তার সাথে কথা বলে আমরা একসাথে রাতের খাবার খেতে চাই। রাতে ঘুমানোর সময় নীলু তার বিছানা থেকে আমাকে বলে, ভাই, একটা কথা বলবো তোকে। আমি বললাম, হ্যাঁ বল। নীলু বলল, তোর গলার লকেটটা খুলে দে না। আমি দেখলাম নীলু আমার গলায় থাকা হনুমানের লকেটের দিকে তাকিয়ে কথাটা বলছে। আমি বললাম, হঠাৎ এ কথা বললি কেন? নীলু বলল, কিছু না, এমনি বললাম। অনেক রাত হয়েছে, চল ঘুমিয়ে পড়ি। আমিও কোনো কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়লাম। রাতে একটি গন্ধ আমার নাকে আসে, হালকা মিষ্টি আতরের গন্ধ। আমার মনে হয় জানালার পাশে এসে কেউ দাঁড়িয়েছে। হঠাৎই সেখান থেকে আমার চোখ দরজার দিকে যায়। আমি দেখি দরজাটা অল্প ফাঁক করা অংশে দুটি হাত দরজার একটি পাল্লা ধরে আছে, আর সেই ফাঁকা অংশ থেকে উকি দিচ্ছে একটা বীভৎস মেয়ের মুখ। তার চোখের গর্তে কালো মণি নেই, পুরো চোখ সাদা। সেই মেয়ে দাঁত বের করে নীলুর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। দৃশ্যটি দেখে আমি ভয় আতকে চুপ করে বসে থাকি। চিৎকার করার মতো শক্তি আমার মধ্যে ছিল না। কিছুক্ষণ এইভাবে থাকার পরে মেয়েটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন দুপুরে স্নান করার সময় গলা থেকে লকেটটি আমার খুলে যায়। আমি সেটা বুঝতে পারলাম না। সারাদিন খেলাধুলা করার পরে রাতে খাবার খেয়ে রুমে ঢুকে মনে হলো রোজকারের তুলনায় আজ রুমটা অতিরিক্ত ঠান্ডা, আর সেই আতরের গন্ধ আরও তীব্র হয়ে আমার নাকে আসছিল। আমি আমার বিছানায় শুয়ে পড়লাম। রাতে টয়লেট করে কলের তলায় কল টিপে হাত ধুচ্ছি। হঠাৎ করেই পিঠে ঠান্ডা হাতের স্পর্শ পাই। প্রথমে ভাবি কোনো সহপাঠী হবে, কিন্তু আমি কলের দরজা তো ভেতর থেকে লাগিয়ে রেখেছি, তাহলে ভেতরে কে? কলঘরটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। আমি পিছন ফিরে যে দৃশ্য দেখি তাতে আমার হৃৎপিণ্ড জোরে জোরে ওঠানামা করতে থাকে। আমি দেখলাম আমার পেছনে দাঁড়িয়ে আছে এক নারী। সে কি বীভৎস মুখ,
পরনে স্কুলের শাড়ি, তার মুখ থেকে জিভটা বুক পর্যন্ত ঝুলে আছে, চোখের কোটর থেকে চোখ বেরিয়ে এসেছে, তার চুল বাতাসে উঠছে। আমি কিছু করার আগেই সেই নারী মূর্তি তার ধারালো নখগুলো দিয়ে আমার গালে আঁচড় মারে। জ্ঞান হারানোর আগে বুঝতে পারি গলায় দুটি দাঁত এসে বসেছে। সকালে জ্ঞান ফিরে বুঝতে পারি আমি আমার বাড়িতে। বিছানা ছেড়ে উঠতে যেতে বুঝতে পারি গায়ে ধুমজ্বর। পাশে বাবা, মা ও স্কুলের একজন শিক্ষক বসে আছেন। জ্ঞান ফিরলে বুঝলাম ভোরে একজন ছাত্র কল ঘরে যাওয়ার সময় কল ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। অনেকক্ষণ ধরে ডাকাডাকির পরও কোনো আওয়াজ ভেতর থেকে না আসায় সে স্যারেদের ডেকে নিয়ে আসে। দরজা ভেঙে আমার জ্ঞানহীন শরীর উদ্ধার করে, আমার বাড়িতে খবর দেয়। আমার মুখে আঁচড়ের দাগ দেখে সবাই প্রথমে ভাবে এটি বিড়ালের কাজ, কিন্তু কল ঘরে কোনো বিড়াল ছিল না। ডাক্তার দেখিয়ে রাতে বাড়ি ফিরে আসি। রাতে ঘুমিয়েছি, হঠাৎ করে জানালার দিকে চোখ পড়তেই দেখি দুটি চোখ জল জল করছে। ভয় আমি বাবাকে ডাকি। বাবা উঠে দেখে সত্যি সত্যি কোনো কিছু জানালার পাশ থেকে সরে গেল। সেটি যে বিড়াল হবে তার কোনো সম্ভাবনা নেই, কারণ দোতলার জানালার ধারে দাঁড়ানোর কোনো জায়গা নেই। মানে কোনো জিনিস যদি সেখানে দাঁড়িয়ে থাকে তাহলে সেটি ভাসমান অবস্থায় থাকবে। ভয়ে ভয়ে সেই রাত কেটে যায়। সকালে আমাদের বাড়িতে স্যার আসেন। নানান কথাবার্তার সময় হঠাৎ স্যার আমায় জিজ্ঞাসা করলেন, হ্যারিসান, তোর সাথে কি কোনো অদ্ভুত ঘটনা ঘটছে? প্রশ্নটি শুনে আমি কিছুক্ষণ চুপ করে থেকে স্যারকে সব ঘটনা বলি। স্যার বললেন, অন্য সময় এ কথা বললে হয়তো আমি বিশ্বাস করতাম না, কিন্তু গতকাল যে ভয়ানক দৃশ্য আমি দেখেছি তাতে করে আমি এইসব ঘটনা বিশ্বাস করতে বাধ্য হয়েছি। স্যার বলতে শুরু করলেন, গতকাল রাত 2টো নাগাদ প্রচণ্ড জলের তেষ্টা পাওয়ার জন্য আমি বিছানা ছেড়ে উঠে জল খাওয়ার জন্য রান্নাঘরে যাই। সেখানে বোতল থেকে জল খাচ্ছি। হঠাৎ জানলার পেছন থেকে একটি হালকা গোঙানির শব্দ আসছে। সেই শব্দ শুনে জানালার নিচের দিকে তাকিয়ে যে দৃশ্য আমি দেখি তাতে আমার হাতের বোতল পড়ে যায়। আমি দেখি নীলু নিচু হয়ে বসে কিছু চেবাচ্ছে। ভালো করে বুঝতে পারি নীলু বিড়ালের গলায় কামড় দিয়ে তার রক্ত চুষে খাচ্ছে। দৃশ্যটি দেখার পর আমি প্রচণ্ড ভয় পেয়ে বিছানায় উঠে গায়ে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে রুমের বাইরে গিয়ে দেখি সেখানে একটি বিড়ালের রক্তশূন্য দেহ পড়ে আছে। নীলুকে রাতের ঘটনা জিজ্ঞাসা করলে সে বলে, রাতে মনে হয় স্যার আপনি স্বপ্ন দেখেছেন। রাতে আমি আমার রুমেই শুয়েছিলাম। আমি স্যারকে বললাম, স্যার আমাদের কি করণীয়? স্যার বললেন, তোর আর আমার ঘটনা দেখার পর আমার মনে হয় নীলুর কোনো মানসিক অসুখ হয়নি, সে কোনো অসুরের কবলে পড়েছে। দুপুরের দিকে স্যার আমাদের বাড়িতে নিয়ে আসেন। আমি নীলুকে জিজ্ঞাসা করলাম, ভাই তোর সাথে কি ঘটেছে? তুই সব আমাদের বল, না হলে আমরা খুবই বিপদে পড়ব। কিছুক্ষণ চুপ থেকে নীলু বলতে শুরু করলো, স্যারের সাথে প্রতিযোগিতায় যাওয়ার পর প্রথম দিন কোনো অসুবিধা না হলেও পরের দিন সন্ধে কলের তলায় কাঁঠাল গাছে দেখতে পায় একটি মেয়ের লাশ গলায় ফাঁস দিয়ে ঝুলছে আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এই দৃশ্য দেখে আমি ভয়ে রুমে চলে আসি। রাতের বেলা মিষ্টি আতরের গন্ধ আমার নাকে আসে। আমার মনে হয় বাইরে থেকে কান্নার আওয়াজ আসছে। আমি সেই কান্না অনুসরণ করে বাইরে বেরিয়ে যাই। স্কুলের পেছন দিক থেকে কান্নার আওয়াজ আসছে। সেখানে গিয়ে দেখি একটি মেয়ে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমি ভাবি, এত রাতে এই মেয়ে এখানে দাঁড়িয়ে কাঁদছে কেন? মেয়েটির উদ্দেশ্যে আমি বলি, এই মেয়ে, কে রে তুই? এত রাতে এখানে দাঁড়িয়ে কাঁদছিস কেন? কিন্তু মেয়েটির দিক থেকে কোনো উত্তর আসে না। তখন আমি মেয়েটির কাঁধে হাত দিয়ে বলি, কে রে তুই? তখন মেয়েটি আমার দিকে ঘুরে তাকালো। আমি দেখলাম মেয়েটি আমারই সমবয়সী, বছর
15 থেকে 16 হবে। গায়ে স্কুলের শাড়ি পরা, দেহটি ফর্সা, মাথায় চুল কোমর পর্যন্ত বাতাসে উঠছে। মেয়েটির দিকে আমি পুরো মোহিত হয়ে যাই। মনে নানা রকমের কুচিন্তা আসতে থাকে। হঠাৎ মেয়েটি আমার হাত ধরে। যখন তার হাত আমার হাতে স্পর্শ করে, আমার মনে হয় সেই হাত যেন বরফের মতো ঠান্ডা। মেয়েটি আমার হাত ধরে আমার কলতলায় নিয়ে আসে। মেয়েটি আমার ঘাট থেকে তার মুখের দিকে নিয়ে আসে। হঠাৎ মেয়েটি আমার গলায় কামড় বসায়। আবার আমি মেয়েটির দিকে তাকিয়ে দেখি, কোথায় সেই ফর্সা ও উজ্জ্বল মুখ, সেটি পরিবর্তন হয়েছে। মেয়েটির মুখে কোনো রক্ত লেগে আছে, তার চুল বাতাসে উঠছে, চোখের কোঠর থেকে চোখ বেরিয়ে এসেছে, হাতে বড় বড় নখ, গলায় কালো হয়ে গেছে কোনো কালের দড়ির দাগ। আমি চিৎকার করার শক্তিটুকু হারিয়ে ফেলি। মেয়েটি আমার গলায় কামড় ছেড়ে আমার মুখে একটি জোরে থাপ্পড় মারে। তারপর আমি সেখানে জ্ঞান হারাই। হোস্টেলে ফিরে আসার পর আমার মনে হতো আমার আশেপাশে কেউ আছে। প্রতিদিন একটি স্বপ্ন দেখতাম। স্বপ্নে সেই মেয়ে আমাকে বলতে থাকে, তোকে আমার খুব ভালো লেগেছে, আমি তোকে আমার সাথে নিয়ে যাব। স্বপ্ন দেখার পর আমার নিজের ওপর নিয়ন্ত্রণ থাকতো না। সকালে আমার হুঁশ আসলো। আমি রাতের কোনো ঘটনা মনে করতে পারি না। সব ঘটনা শুনে আমার মা বললেন, নীলুকে নিয়ে পাশের দরগায় যেতে, সেখানে মৌলভী সাহেব পারবেন এর প্রতিকার করতে। মায়ের কথা মতো নীলুকে রাতে দরগায় নিয়ে যাওয়া হয়। দরগার ভেতরে নীলু প্রবেশ করতে চাইছিল না। অতি কষ্টে নীলুকে দরগায় ঢোকানো হয়। নীলু প্রচণ্ড জোরে জোরে চিৎকার করতে থাকে ও কোনো রকমভাবেই দরগায় ঢুকতে চাইছিল না। আমরা একটা ব্যাপার লক্ষ্য করি, নীলুর গলার আওয়াজ যেন মেয়েদের মতো লাগছে। মৌলভী সাহেব সব শুনে নীলুকে নিয়ে একটি কক্ষে যায়। সেখান থেকে প্রচণ্ড জোরে মেয়েলি আর্তনাদ আসতে থাকে, আর তার সাথে আসে কোরআনের আয়াতের শব্দ। প্রায় 8 ঘন্টা পরে মৌলভী সাহেব নীলুকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে এসে আমাদের বলেন, এই ছেলের ওপরে এক কিশোরীর আত্মা ভর করেছে, তাকে নষ্ট করা সম্ভব নয়। আমি তাকে নীলুর শরীর থেকে বের করেছি, আর তার গলায় আমি একটি তাবিজ বেঁধেছি। তোরা লক্ষ্য রাখবি 41 দিনের আগে যেন কোনোভাবে তার গলা থেকে তাবিজ না খোলে। আর তোরা নীলুর সাথে থাকার সময় নানান শব্দ শুনতে পাবি, কিন্তু ভুলেও দরজা খুলবি না। তারপর তিনি আমাদের দিকে তাকিয়ে বলেন, হনুমানজির আশীর্বাদ করার কারণে এতদিন তুই প্রাণে বেঁচে এসেছিস। এই নে, এই তাবিজখানা পড়ে নে, তাহলে সেই প্রেত তোর কোনো ক্ষতি করতে পারবে না। রাতে নীলুর সাথে ঘুমানোর সময় নানান রকমের শব্দ শুনতে পাই। পরের দিন সকালে আমরা 3 জন হোস্টেলে ফিরে আসি। প্রায় 1 মাস কেটে যায়। সেই আতরের গন্ধ আর আসে না, কিন্তু অঘটন ঘটে 38তম দিনে। কখন যে কিভাবে নীলুর গলার থাকা তাবিজ খুলে যায় তা কেউ বুঝতে পারল না। সেদিন রাতে ঘুমের মধ্যে নূপুরের শব্দ শুনতে পাই, আর পাই সেই আতরের গন্ধ। স্বপ্নে দেখি এক বিভৎস দেখতে মেয়ে আমার কানে কানে বলছে, তোর বন্ধুকে আর বাঁচাতে পারবি না, আমি তাকে নিয়ে চললাম। এই বলে সে খিলখিলিয়ে হাসতে লাগলো। হঠাৎ খুব জোরে চিৎকারের শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি নীলু আমার পাশে নেই। চিৎকার শুনে বাইরে বেরোবো, কিন্তু পারলাম না। আমার রুমের দরজা বাইরে থেকে লক করা। কিছুক্ষণ পর একটি ছেলে হাঁপাতে হাঁপাতে আসে, এসে আমার দরজা খোলে। আমি দেখি তার পেছনে তারাও অনেকে আছে। আমি কিছু বলতে যাব, এমন সময় একজন স্যার কাঁদো কাঁদো গলায় বলেন, সায়ন, নীলু আর আমাদের মাঝে নেই। আমি বললাম, কি হয়েছে নীলুর? স্যার আমার হাত ধরে আমাকে নিচে নিয়ে যায়। নিচে নিয়ে গিয়ে আমি যে দৃশ্য দেখি তাতে আমার মনে হয় আমার হৃৎপিণ্ড ছিঁড়ে বাইরে আসবে। আমি দেখি নীলু ছাদ থেকে লাফ দিয়েছে, তার রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে, তার মাথা ফেটে মগজ বেরিয়ে এসেছে।
নিজের ভাই সমান বন্ধুর এই অবস্থা দেখে আমি সবার সামনে বাচ্চাদের মতো কেঁদে ফেলি। রাতে পুলিশ আসে, নীলুর দেহ পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। পরের দিন বিকালে নীলুর দেহ নিয়ে শ্মশানে দাহ করে আসা হয়। মৌলভী সাহেবকে মা সব কথা বললে তিনি বলেন মেয়েটির আত্মাটি নীলুকে হত্যা করে তার সাথে নিয়ে গেছে। অপঘাতে মৃত্যুর জন্য 3 দিনে নীলির স্বার্থ শান্তি হয়। পরবর্তীকালে সেই স্কুলের সম্পর্কে খবর নিয়ে জানতে পারি প্রায় 25 বছর আগে এই স্কুলের এক কিশোরী মেয়ে ম্যামের সঙ্গে কোনো কারণে কথা কাটাকাটি হয়, যার জন্য মেয়েটি ম্যামকে সমস্ত সামনে সে মেয়েকে অপমান করে। সেই অপমানের কারণে সেই দিন রাতে মেয়েটি স্কুলের কাঁঠাল গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। তার মৃত্যুর 4 দিনের মাথায় সে ম্যামেরও অস্বাভাবিক মৃত্যু হয়। তারপর থেকে গ্রামের মানুষ রাতে স্কুলটিকে এড়িয়ে চলত। এখনও মাঝে মাঝে স্কুল থেকে কান্নার শব্দ আসে। রাগে দুঃখে আত্মহত্যার জন্য মেয়েটির আত্মা পিশাচিনীতে পরিণত হয়েছে বলে গ্রামের মানুষ বিশ্বাস করে। নিজের প্রাণের বন্ধুকে হারানোর মতো কষ্ট আর কোনো কষ্টের চেয়ে বেশি নয়। দাদা প্লিজ এই ঘটনাটি গল্প কথাতে শুনিও। প্রায় 4 ঘন্টা ধরে লিখলাম। ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত এবং তোমাকে বলবো যে তুমি 4 ঘন্টা ধরে ঘটনাটি লিখেছো। ঘটনাটি বেশ অদ্ভুত ছিল এবং বেশ ভয়ের ছিল। তোমাকে বলবো যে তোমার জীবনে যদি এরকম আরও কোনো শোনা ঘটনা থেকে থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও। কারণ আমি 2024-এ প্রথম এত সুন্দর একটা ঘটনা পড়লাম। আমার বেশ অন্যরকম লাগলো ঘটনাটা। যখন শুরুর দিকটা বেশ ভয় লাগছিল, কিন্তু শেষের দিকে যখন নীলু মারা যায় সেটার জন্য খুবই কষ্ট হয়। গল্পকথা পরিবারের তোমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং বলতে চাই যারা শেষ অবধি ঘটনা শুনছো অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানাতে ভুলো না। কারণ এই 4 ঘন্টা ধরে একটা ঘটনা লিখেছে, সেই ঘটনাটাকে পাঠ করে তোমাদের শোনানো হচ্ছে। তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে পুরো খাটনিটাই কিন্তু বৃথা চলে যায়। তাই রিকোয়েস্ট করব তোমরা লাইক করো, কমেন্ট করো। এবং আমার গলার পরিস্থিতি একটু খারাপ আছে, তাই হয়তো তোমাদের ঘটনা শুনতে একটু প্রবলেম হতে পারে। আমি এর আগের দিনও তোমাদের বলেছিলাম একটু গলায় প্রবলেম আছে। এবং বলে রাখি গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে বলি। আশা করব গল্পকথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করবে। আমরা কোনো জায়গার বিষয়ে কুসংস্কার ছড়াই না। তোমরা যদি মনে করো কোনো ঘটনার সাথে কোনো জায়গার নামটাকে বলতে চাও না, তোমরা সেটাও করতে পারো। এবং বলে রাখি অনেকেই ঘটনা বলতে চাও কিন্তু সময়ের জন্য তোমরা ঘটনা লিখতে পারো না। আমি তাদেরকে বলবো তোমরা আমাকে ঘটনা ডাইরেক্ট ফোন করে বলতে পারো, সেটা রেকর্ডিংয়ের মাধ্যমে আমি সবাইকে শোনাবো। কেমন লাগলো আজকের ঘটনাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, লাইক করে দিও। অনেক ধন্যবাদ আজকের ঘটনাটি শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।